নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাড়িতে কিভাবে মটন বিরিয়ানি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সামনেই দুর্গা পুজো আসছে, আর পুজো মানেই বাড়িতে কিন্তু নিরামিষ আমিষ বিভিন্ন পদের একটু স্পেশালি খাওয়া দাওয়া হয়ে থাকে। এইবার পুজোয় এইভাবে কিন্তু আপনিও বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই বিরিয়ানির রেসিপি। বিরিয়ানি বানানোর জন্য এখানে দেখুন আমি মটন নিয়ে নিয়েছি, তবে মটনগুলো একটু ছোট ছোট পিস করে কাটা। আমার বাড়িতে মটন এনেছিল, সেখান থেকে আমি কয়েক পিস রেখে দিয়েছিলাম বিরিয়ানি বানাবো বলে। তবে আপনারা যদি বিরিয়ানি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু মটনের পিসগুলো একটু দোকান থেকে বড় বড় করে কাটিয়ে আনবেন। বিরিয়ানির মটন একটু বড় বড় হলেই খেতে ভালো লাগে। এবার এই মটনের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা আর এখানে 1 চামচ রসুন বাটা আছে। দিয়ে দিচ্ছি টক দই। এবার এই সব কিছু খুব ভালো করে মাংসর সাথে মেখে নিতে হবে। মিনিট 5 সময় নিয়ে ভালো করে মাংসটার সাথে মশলাগুলো মেখে নিচ্ছি। মাংসর সাথে এই মশলাটাও কিন্তু খুব ভালো করে না মেশালে বিরিয়ানিটা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন বেশ ভালো করে কিন্তু মিনিট 5 সময় নিয়ে মাংসটার সাথে মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এইভাবেই ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আপনারা চাইলে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ফুড কালার খুব একটা ব্যবহার করি না, সেই জন্য এখানে হলুদ দিলাম। এবার আলুতে হলুদ খুব ভালো করে মিশিয়ে নিলাম বা মাখিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি বাসমতি চাল। এবার এই চালটা খুব ভালো করে জল বদলে বদলে ধুয়ে ফেরত আসছি। দেখুন চাল ভালো করে ধুয়ে এবার জলে ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা এই চাল আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। যে কোনো রান্না করার আগে চাল যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাতটা বেশ ভালো হয়। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমেই আমি বেরেস্তাটা ভেজে নেব। বিরিয়ানি মানেই সেখানে কিন্তু বেরেস্তা একটু দিতেই হবে। এই বেরেস্তা ভাজতে কিন্তু বেশ একটু সময় লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হতে থাক ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর একটা পাত্রে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। লেবুর রস বা ভিনিগার দিলে ভাতটা বেশ ঝরঝরে হয়। এবার সব কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। ধুয়ে রাখা চালটাও এই সময় আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ভাতটা 80% সেদ্ধ করে নেব। তার থেকে কিন্তু বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে ভাত গলে যাবে, বিরিয়ানিটা একদমই ভালো হবে না। ভাতটা হতে থাক ততক্ষণ আমি দেখে নিচ্ছি পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে। দেখুন পেঁয়াজটাও কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি, আর ভাজার দরকার নেই। এবার এই পেঁয়াজ আমি কড়াইয়ের থেকে তুলে নেব। এর থেকে বেশি ভাজলে পেঁয়াজটা কিন্তু তেতো হয়ে যাবে। একটু তেল চেপে চেপে কড়াইয়ের থেকে আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলে এই পেঁয়াজগুলো কিন্তু আরও একটু লাল হয়ে যাবে। ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। বেশ লাল করে একটু ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। আলু তুলে নিয়ে কড়াইয়ের থেকে কিছুটা তেলও কমিয়ে নেব, অনেকটাই তেল আছে। এদিকে দেখুন ভাতটাও কিন্তু আমার একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, মানে 80% সেদ্ধ হয়ে গেছে ভাত। এবার এই ভাতটার আমি ফ্যান ঝরিয়ে
ঠান্ডা করে নেব। ভাতটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু গরম ভাত দিয়ে যদি বিরিয়ানি করা হয় তাহলে বিরিয়ানির এই ভাতটা ভেঙে যাবে। কড়াইয়ের কিছুটা তেল কমিয়ে নিয়েছি, এবার মাংস দিয়ে দেবো এর মধ্যে। 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মাংসটা কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তার থেকে বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু এটা বিরিয়ানিতে দেওয়া হবে, এমনি মাংস রান্না করা হবে না, সেই জন্য 8 থেকে 10 মিনিট কষিয়ে নিলেই কিন্তু ঠিকঠাক কষানো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে রাখিনি, তাহলে নিচের দিকে পুড়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। তেল দেখুন সেপারেট হতে শুরু করেছে। মাংস কষানো ঠিকঠাক হয়ে গেছে। 8 থেকে 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এই মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইতে সেদ্ধ করব না, অনেকটা সময় লাগবে, সেই জন্য। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ, কেওড়া জল দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর। এগুলো কিন্তু অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন, তবে যদি মাংসের মধ্যে এগুলো দেওয়া হয় তাহলে কিন্তু ওই মাংসের স্বাদটাও ভীষণই ভালো লাগে, আর বিরিয়ানিটাও খুব খেতে ভালো লাগে। এই সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেরেস্তাটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাংস আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এই মাংসটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মাংস আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াই ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে হাই ফ্লেমে একটা সিটি দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট রেখে দেব। দেখুন ভেতরে সম্পূর্ণ প্রেসারটা বেরিয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। মাংসটা কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাংস আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। ঝোলটা এখনই বার করব না প্রেসার কুকার থেকে, মাংসটাকে আগে বার করে নিচ্ছি। সব মাংস দেখুন বার করে নিয়েছি। এবার এই ঝোলের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও সেদ্ধ করে নেব, তাহলে আলুর ভেতরে মাংসর ঝোলের স্বাদটা ঢুকে যাবে, আলুগুলো খেতেও বেশ ভালো লাগবে। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে আলুটা সেদ্ধ হতে দেব। একটা বাটির মধ্যে দেখুন উষ্ণ গরম দুধ নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কেশর। কেশরটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখুন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখানে ফুড কালারের ব্যবহারও করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চামচ দিলাম। ওই চামচ মেপেই দিয়ে দিচ্ছি গোলাপ জল, আর দিয়ে দেব মিঠা আতর 2 ফোঁটা মিঠা আতর এখানে আমি দিচ্ছি। মিঠা আতর কিন্তু বেশি দেবেন না, তাহলে বিরিয়ানির স্বাদ নষ্ট হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। বিরিয়ানিটা আমি কড়াইয়ের মধ্যে করছি। কড়াইয়ের নিচের দিকটা বেশ ভারী, এরকম ভারী পাত্রে বিরিয়ানি করলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে না। প্রথমে এই কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরো কড়াইয়ের নিচটায় ঘিটা মাখিয়ে দেব। দেখুন কড়াইয়ের নিচে কিন্তু ঘি মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি মাংস। আপনারা চাইলে প্রথমে ভাতও দিতে পারেন, যেভাবে আপনার ইচ্ছে হয়। আমি প্রথমে মাংসটাই দিলাম, একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা আমার বাড়িতে তৈরি করা। দিয়ে দিচ্ছি লবণ। যদি লবণ কম হয় তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, আমি প্রতিটা লেয়ারেই কিন্তু একটু লবণ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবার আমি ভাত দিয়ে দিচ্ছি। ভাতগুলো দেখুন একদম ঝরঝরে হয়েছে।
ভাতটা ভালো করে ওপরে একদম দিয়ে দিলাম, মাংসটা পুরো ঢেকে দিয়েছি। এবার আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি আলু। আলু সেদ্ধ হয়ে গেছে, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও ওপর থেকে দিয়ে দেবো সব কিছু। আলুর সাথে একটু সামান্য ঝোলও দিয়ে দিলাম বেরেস্তা, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এই লেয়ার সাজানো ভীষণই সহজ। একই রকমভাবে যতগুলো লেয়ার করা হয় প্রত্যেকটা লেয়ারে একই জিনিস দেওয়া হয়। দিয়ে দিলাম লবণ, আবারও দিয়ে দিচ্ছি ভাত দিয়ে আলুগুলোকে পুরো একদম ঢেকে দেব। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। একই রকমভাবে আবারও সব কিছু দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে মাংসের ঝোলটা রয়েছে সেই ঝোলটা ওপর থেকে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা নিচেও দিয়ে দিতে পারেন। কড়াইতে ঘি মাখানোর পরে ঝোলটা দিয়ে মাংস দিয়ে তারপরে কিন্তু একই রকমভাবে সাজিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ঘিটা এক জায়গায় না দিয়ে দেখুন আমি চারিদিকে দিয়ে দিলাম। প্রায় 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার কেশরে ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি আমার একদম সাজানো হয়ে গেছে। ওপর থেকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে ওপরে কোনো ভারী ঢাকনা চাপিয়ে দিয়ে আটা দিয়ে চারিদিকটা একটু আটকে দেবেন, যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায়, তাহলে কিন্তু বিরিয়ানি ভালো লাগবে না। এবার ওপর থেকে এই কড়াইয়েরই ভারী ঢাকনাটা চাপিয়ে দিলাম। এদিকে দেখুন গ্যাসের একদম ছোট ওভেনটায় আমি একটা চাটু বসিয়ে গরম করে নিয়েছি। এবার এই চাটুর ওপরে এই কড়াইটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 30 মিনিট বিরিয়ানিটা হতে দেব। তারপরে গ্যাস অফ করে 15 মিনিট রেখে দেব। দেখুন 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি একটু বিরিয়ানিটা খুলে দেখে নিচ্ছি। গন্ধটা তো খুবই সুন্দর বেরিয়েছে। একটু দেখে নিচ্ছি যে একদম ঠিকঠাক হয়েছে কিনা। ভাতগুলো দেখুন একদম ঝরঝরে আছে। বিরিয়ানি আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। গরম গরম বিরিয়ানি এবার আমি সার্ভ করে দেব। এই বিরিয়ানির সাথে আপনারা চাইলে রায়তা তৈরি করে নিতে পারেন বা স্যালাড দিয়েও খেয়ে নিতে পারেন। মাংসর টুকরোগুলো একটু ছোট ছোট, কিন্তু বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল। আপনারা যদি তৈরি করতে চান অবশ্যই মাংসের টুকরোগুলো একটু বড় করে কাটিয়ে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। বাকি পদ্ধতি একই রাখতে পারেন। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মটন বিরিয়ানি। এই উৎসবের মরশুমে আপনিও কিন্তু বাড়িতে এইভাবে মটন বিরিয়ানি বানিয়ে নিতে পারেন, বাড়ির সকলকে খাওয়াতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।